হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার সেশন। আমি রাহুল চক্রবর্তী, ইতিহাসের এডুকেটর। আজকের এই সেশনে আমি তোমাদের সাথে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির MA পার্ট ওয়ানের একটা টপিক নিয়ে আলোচনা করব, এবং MA পার্ট ওয়ানের যে ইউনিট 1 তার একটা গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের সাথে আজ বেছে নিয়েছি, এবং যে টপিকটা হচ্ছে দি ফরমেশন অফ দি মুঘল এম্পায়ার। দেখো, এই ফরমেশন অফ মুঘল এম্পায়ার নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তো আমাদেরকে প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই মুঘল অ্যাকচুয়ালি কারা, মুঘল বলতে কাদেরকে বোঝায়। দেখো, বেসিক্যালি মুঘল শব্দটা, মানে আমরা ইতিহাস বইতে মুঘল মুঘল পড়ে থাকি, কিন্তু এই মুঘল শব্দটা অ্যাকচুয়ালি এসেছে মঙ্গল থেকে। কি বললাম? মঙ্গল থেকে। দেখো, আমার পিপিটিতেও কিন্তু সেটা দেওয়া আছে। মুঘল শব্দটা অ্যাকচুয়ালি এসেছে কোত্থেকে? মুঘল শব্দটা এসেছে কিন্তু মঙ্গল থেকে। এই মঙ্গল কারা? এই মঙ্গল হচ্ছে তারাই যারা অ্যাকচুয়ালি ওই সেন্ট্রাল এশিয়া, মানে মধ্য এশিয়া যে অঞ্চলটা ছিল, তারা সেখানে বসবাস করত। এবং এই মঙ্গলরা বেসিক্যালি মধ্য এশিয়ার তৈমুরাইদ ডাইনাস্টি, মানে তৈমুর লং। আশা করি তোমরা ইতিহাসে তৈমুর লংয়ের নামটা প্রত্যেকেই জানো। এই তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, এবং সেই সময় তুঘলক বংশের ভারতবর্ষে শাসন চলছিল। তো মোটামুটিভাবে বলা হয়ে থাকে যে সেটা হচ্ছে মুঘলদের এক, মানে যে মঙ্গলদের শাখা ভারতবর্ষে আক্রমণ করেছিল, মানে যে মুঘলরা ভারতবর্ষে আক্রমণ করেছিল, সেই মুঘলরা মূলত এই তৈমুরাইদ ডাইনাস্টি বা তৈমুরাইদ বংশের থেকে তারা কিন্তু উদ্ভূত হয়েছিল। এবং বলা যেতে পারে যে এই মঙ্গল বা মুঘল যারা ভারতবর্ষে এসেছিল, এখন তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, সেই সময়টাই তুঘলক বংশ শাসন করছিল। কিন্তু তৈমুরলং ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কোনো স্বপ্ন তার ছিল না। তিনি ভারতবর্ষ আক্রমণ করেন, ভারতবর্ষ লুট করেন, এবং তারপর আবার তিনি তার সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া তার যে সাম্রাজ্য, সেখানে ফেরত যান। এবং ভারতবর্ষে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে মধ্যযুগের ভারতের ইতিহাস যেটা বলা হয়, সেই মধ্যযুগের ভারতের ইতিহাসে আমরা দেখেছি প্রথম পর্ব যেটাকে বলা হয় সেটা হচ্ছে সুলতানি পর্ব, তাই না? যেখানে 1206 থেকে ওই কুতুবুদ্দিন আইবকের হাত ধরে ভারতবর্ষে দিল্লি সুলতানি প্রতিষ্ঠা হয়, এবং 1526 পর্যন্ত দিল্লি সুলতানিতে পাঁচটা রাজবংশ রাজত্ব করে। তার মধ্যে প্রথম রাজবংশের নাম ছিল দাস বংশ, তারপরে রাজবংশের নাম ছিল তোমার খলজি বংশ, তারপরে রাজবংশের নাম ছিল তুঘলক বংশ, তুঘলকদের পর আসে সৈয়দ বংশ, এবং সৈয়দদের পর লাস্ট, মানে দিল্লি সুলতানির শেষ যে রাজবংশ ছিল সেটা ছিল কিন্তু আমাদের দ্য লোদিস বা লোদি বংশ। এখন আমি একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে মুঘল যারা, তারা অ্যাকচুয়ালি এসেছে মঙ্গল জাতি থেকে, এই মুঘল শব্দটা এসেছে। এবং এই মঙ্গলরা বা মুঘলরা তারা মধ্য এশিয়ার লোক। ভারতবর্ষে যে মুঘল আক্রমণ ঘটেছিল বাবরের নেতৃত্বে, এই বাবর তিনি কিন্তু বলতে পারো, বা ভারতবর্ষে যে মুঘল আক্রমণকারীরা যারা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, তারা অ্যাকচুয়ালি কিন্তু তৈমুর লংয়ের বংশধর। ঠিক আছে, এবার এটা ভাবার কোনো কারণ নেই যে মধ্য এশিয়ার যত মঙ্গল ছিল সবাই তৈমুর লংয়ের বংশ থেকে উদ্ভূত হয়েছে, না। মঙ্গলদের একটা শাখা, যে শাখাটা বলা হয় তৈমুরাইদ শাখা, মানে তৈমুর লং মধ্য এশিয়ায় যে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই সাম্রাজ্যেরই কিন্তু শাখা হিসেবে বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? তার মানে মুঘল কারা, কোত্থেকে তাদের আবির্ভাব ঘটেছে, ঠিক আছে, তারা অ্যাকচুয়ালি কোথায় ছিল, এই জায়গাটা বললাম। এবার আমি কেন দিল্লি সুলতানি প্রসঙ্গটা টানলাম, কারণ দিল্লি সুলতানি প্রসঙ্গটা যদি না টানি, তাহলে এই ফরমেশন অফ দি মুঘল এম্পায়ারটা বোঝানো বা তোমাদের বোঝাটা খুব মুশকিল হবে। দেখো, অ্যাকচুয়ালি আমি এটাও বললাম যে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, বাট তিনি কিন্তু ভারতবর্ষে কোনো মুঘল সাম্রাজ্য বা মঙ্গল সাম্রাজ্যের কোনো শাখা প্রতিষ্ঠা করেননি। তৈমুর লংয়ের ভারতবর্ষ আক্রমণ করার প্রায় বলতে পারো 100 বছর পর ভারতবর্ষে আমরা দেখলাম মুঘল আক্রমণ ঘটলো, এবং সেই আক্রমণটা যিনি করলেন তিনি জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এবং বাবর সম্পর্কে এই জিনিসটা মনে রাখবে যে মধ্য এশিয়ার সেই সময় দুজন বিখ্যাত বীর যোদ্ধা, একজন হচ্ছেন তৈমুর লং। বাবর তার বাবার দিক থেকে ছিলেন তৈমুর লংয়ের ফ্যামিলি, মানে বাবরের ধমনীতে বাবার দিক থেকে, তিনি তার বাবার দিক থেকে ছিলেন তৈমুর লংয়ের বংশধর। আর
বাবর তার মায়ের দিক থেকে ছিলেন মধ্য এশিয়ার আরেকজন বিখ্যাত বীর যোদ্ধা চেঙ্গিস খানের বংশধর। তার মানে বুঝতে পারছো তো যে বাবর তিনি হচ্ছেন জাতিতে মুঘল বা মঙ্গল, এবং তার ধমনীতে মানে তার শরীরে এশিয়ার মধ্য এশিয়ার সেই সময়কার দুই বিখ্যাত বীরের রক্ত বইছে। বাবার দিক থেকে তিনি ছিলেন তৈমুর লংয়ের বংশধর, মায়ের দিক থেকে ছিলেন চেঙ্গিস খানের বংশধর, রাইট। এবং বলতে পারো যেটা যে এরপর বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করবেন এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন, সেই সময় ভারতে যে রাজবংশটা রাজত্ব করছিল সেটা ছিল কিন্তু লোদি বংশ। এই ফরমেশন অফ দ্য মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্য কীভাবে প্রতিষ্ঠা হলো তার গল্পটার প্রারম্ভিক মানে প্রথমেই যে জায়গাটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে লোদিরা ছিল জাতিতে আফগান। এই যে আমি একটু আগে তোমাদেরকে বললাম না যে দিল্লি সুলতানিতে 5টা বংশ রাজত্ব করেছিল, এই 5টা বংশের মধ্যে প্রথম যে 4টে বংশ ছিল, এই 4টে বংশ কিন্তু ছিল টার্কিস। 5টা বংশের মধ্যে প্রথম 4টে বংশ ছিল কিন্তু তুর্কি জাতির, মানে দাস, খলজি, তুঘলক এবং সৈয়দ। কিন্তু 5 নাম্বার যে বংশটা ছিল, যেটাকে বলা হয় লোধি ডাইনাস্টি, এই লোধিরা ছিল জাতিতে কিন্তু আফগান। ঠিক এই ব্যতিক্রমী জায়গাটা মনে রাখবে, আফগান। এখন মধ্য এশিয়াতে সেই সময়টাতে ওই ক্ষমতা বিস্তারের জন্য বা আধিপত্য প্রতিষ্ঠার জন্য আফগান বনাম মঙ্গলদের মধ্যে একটা যুদ্ধ চলছিল। আফগান ভার্সাস মঙ্গলদের মধ্যে একটা যুদ্ধ চলছিল, খুব ভালো করে জায়গাটা বোঝো, ক্ষমতা বা আধিপত্য প্রতিষ্ঠার জন্য, রাইট। এই যে দ্বন্দ্বটা মানে আফগান বনাম যে মুঘল যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটারই কিন্তু বলতে পারো সার্বিক পরিণতি ছিল জাহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ভারতবর্ষ আক্রমণ এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা। তো এক্ষেত্রে বলে রাখি মঙ্গল, এই যে মঙ্গল শব্দটা আমি ব্যবহার করলাম, যে মুঘল শব্দটা এসেছে মঙ্গল থেকে। এই মঙ্গল শব্দটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, পার্সি ভাষায় মঙ্গল বলা হয়। ঠিক ভারতবর্ষে যখন এরা প্রবেশ করলো তখন কিন্তু এরা এই ভারতীয়রা এদেরকে মঙ্গলের জায়গায় অপভ্রংশের উচ্চারণের অপভ্রংশের ফলে মঙ্গল থেকে গেল মুঘল, ঠিক। তো যে কথাটা আবার ফিরে আসি, ইব্রাহিম লোদি সেই সময় ভারতবর্ষে শাসন করছেন এবং তিনি লোদি বংশের সুলতান। একই সঙ্গে তার ধমনীতে আফগান জাতির রক্ত কিন্তু বইছে, তিনি আফগান জাতিতে কিন্তু আফগান, ক্লিয়ার। এবার বাবর ভারতবর্ষ আক্রমণ করবেন, কেন আক্রমণ করবেন, কি তার প্রেক্ষাপট ছিল, আমি ডেফিনেটলি সেটা আলোচনা করব। তবে তার আগে এই মানচিত্রটা তোমরা খুব ভালো করে দেখো। এই যে মানচিত্রটা আমি তোমাদের জন্য রেখেছি, এই যে আমি একটু আগে বারবার করে একটা শব্দ ব্যবহার করলাম, তৈমুরাইদ এম্পায়ার বা তৈমুরি সাম্রাজ্য, এবং আমি বলেছিলাম যে এই তৈমুরাইদ এম্পায়ার মধ্য এশিয়াতে রাজত্ব করতো, সেন্ট্রাল এশিয়াতে। এখন তোমরা বলতে পারো স্যার সেন্ট্রাল এশিয়াতে রাজত্ব করতো, যদি সেটা আমাদের কাছে একটু মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করা যেত বোধহয় ভালো হতো। এক্স্যাক্টলি তাই, ইতিহাস যত বেশি মানচিত্রের মাধ্যমে তোমরা পড়বে তত বেশি বিষয়গুলো খুব ভালোভাবে তোমরা মনে রাখতে পারবে। তো দেখো, এটা হচ্ছে তৈমুরাইদ সাম্রাজ্য, ওই তৈমুর লংয়ের হাত ধরে যে মধ্য এশিয়াতে মঙ্গলদের সাম্রাজ্যটা গড়ে উঠেছিল, সেই তৈমুর লংয়ের সাম্রাজ্য। এই যে ম্যাপের এই যে মানচিত্রের, এক সেকেন্ড দেখিনি, হ্যাঁ, এই যে মানচিত্রের তোমরা এখানে এই কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা আমি জাস্ট মার্ক করে দিচ্ছি, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও সহজবোধ্য হবে, বুঝতে পারবে। এই যে মার্ক করে দিচ্ছি, এই অঞ্চলটা, এই মার্কিং করা যে এই অঞ্চলটা রয়েছে, যেটা আমি আমার পেন দিয়ে মার্ক করে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তৈমুরাইদ সাম্রাজ্য। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা যেতে পারে তৈমুর লং এই অঞ্চলটায় রাজত্ব করছিলেন। এই যে এটা হচ্ছে মধ্য এশিয়ার ওই বিস্তৃত অঞ্চল, যেটা ছিল কিন্তু মঙ্গলদের অঞ্চল, ঠিক আছে। এই অঞ্চলটা, এটা হচ্ছে তৈমুর লং এর অঞ্চল, ঠিক আছে। এটা হচ্ছে তৈমুরাইদ সাম্রাজ্য, এই পুরো এরিয়াটাই আমাদের তৈমুর লং সেই সময় কিন্তু রাজত্ব করছেন, ঠিক আছে। এই অঞ্চলটায় আমি মার্ক করে দিলাম পেন দিয়ে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে। এবার এই যে অঞ্চলটা মার্ক করলাম না, এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, এই অঞ্চলটা বাদ। এই যে এই অঞ্চলটা যেটা আমি বাদ দিলাম এবং এটাতে এই যে ডাবল মার্কিং করছি, এই অঞ্চলটা হচ্ছে ভারতবর্ষ। এটা হচ্ছে পুরো তৈমুরাইদ সাম্রাজ্য, এই যে
এই অঞ্চলটা আমি এখানে লিখে দিচ্ছি, তৈমুরিদ এম্পায়ার। এটা তৈমুরিদ এম্পায়ার, ঠিক আছে। এটা হচ্ছে তৈমুরিদ সাম্রাজ্য, এটা পুরো সেন্ট্রাল এশিয়া। এই যে তোমার হচ্ছে এদিকে তাবরিজ, মোসেল, এদিকে দেখো ইরানের বাগদাদ, বাসরা, সিরাজ, হরমুজ প্রণালী, জারনাজ, কান্দাহার, ঠিক আছে, কাবুল, এই অঞ্চলটাই পুরোটাই তৈমুরাইদ। এদিকে সামারখান্দ, ঠিক আছে। আর এই যে অঞ্চল যেটা আমি বাদ একটা মার্ক ডাবল মার্কিং করে দিলাম, এই অঞ্চলটা বাদ করে দিলাম এখান থেকে, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। সেই সময় এটা অবিভক্ত ভারতবর্ষ। এবং এই যে মুলতান যেটা রয়েছে, এই যে দেখো মুলতান, এটা হচ্ছে মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে প্রবেশ করার একটা সীমান্ত রেখা। এই অঞ্চলটাকে বলা হয়, কি বলা হয় যেন ইতিহাসে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এই অঞ্চলটাকে বলা হয় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। তোমরা ইতিহাসে পড়ো না যে ভারতবর্ষ একাধিকবার বিদেশি আক্রমণের সম্মুখীন হয়েছিল, শক আক্রমণ, হুন আক্রমণ ঘটেছিল না, গ্রিক আক্রমণ। যত বিদেশি আক্রমণ ঘটেছে, এমনকি গাজনী সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, যত বিদেশি আক্রমণ ঘটেছে, সব আক্রমণগুলো কিন্তু এই সীমান্তটা দিয়ে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে। কি বললাম বুঝতে পেরেছ? এই সীমান্তটা দিয়ে ভারতবর্ষে কিন্তু প্রবেশ করেছে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। এখান থেকে চলে যেতে হবে শর্টান দিল্লি। এই যে এখানে কিন্তু ইব্রাহিম লোদি রাজত্ব করছে। আশা করি এই পর্যন্ত তোমরা মানচিত্রটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তার মানে ভারতবর্ষে মধ্য এশিয়ার লাগোয়া হলেও ভারতবর্ষের এই যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এটা ছিল কিন্তু অরক্ষিত, ইনসিকিউর ইংলিশে বলা যেতে পারে। এদিক দিয়ে কিন্তু ভারতবর্ষে আক্রমণ ঘটেছে। এবং যদি তুমি দিল্লি আক্রমণ করতে চাও সেই সময়টাই, তাহলে তোমার কিন্তু এই দিক দিয়ে ঢুকে একেবারে এই যে দিল্লি দিকে সরাসরি তুমি কিন্তু আক্রমণ করতে পারবে। এবার 1400 খ্রিস্টাব্দ, সেই সময়কার মানচিত্রটা দেখো। সেই সময়কার মানচিত্রটা, এই মানচিত্রটা দিলে তোমরা আরও বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে পুরো তৈমুরাইদ ডাইনাস্টি। এই যে লাল রঙের কালারটা রয়েছে, হালকা রেড, এটা হচ্ছে পুরো তৈমুরাইদ ডাইনাস্টি, ঠিক আছে। এবং দেখো তৈমুরাইদ ডাইনাস্টির মধ্যে সেই সময়কার ভারতবর্ষের এই যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সে যে দীর্ঘ একটা সীমানা, সেটাও কিন্তু তৈমুরাইদ ডাইনাস্টি বা মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। আর ঠিক এই জায়গাটাতে আমাদের দিল্লি সুলতানি ছিল। মানে একেবারে দিল্লি সুলতানি নাক ঘেঁষে বলতে পারো এই তৈমুরলঙের যে মঙ্গল সাম্রাজ্য, সেই মঙ্গল সাম্রাজ্য কিন্তু রাজত্ব করছিল। এটা হচ্ছে দিল্লি সুলতান। আর এই তলায় হচ্ছে সেই সময় একটা হিন্দু কিংডম ছিল, মানে একটা হিন্দু রাজ্য, যার নাম হলো কিন্তু বিজয়নগর, ঠিক। এটি এরকম মিং ডাইনাস্টি, এটা হচ্ছে চায়নার মিং ডাইনাস্টি ছিল এটা, ঠিক আছে। এদিকে তোমার হচ্ছে তৈমুরাইদ সাম্রাজ্য, ঠিক আছে, ওকে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে এই তৈমুরাইদ ডাইনাস্টির তৈমুরলং যখন মারা যাওয়ার পর যেটা হয় আর কি, শাসক যদি অযোগ্য হয় তাহলে কী হয়, সেই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তৈমুরলং এই যে একটা বিরাট বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন না, এই যে যেটা দেখতে পাচ্ছ তৈমুরাইদ ডাইনাস্টি, তৈমুরলংয়ের মৃত্যুর পর এই সাম্রাজ্যটা ছোট ছোট কয়েকটা ভাগে কিন্তু বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। ছোট কয়েকটা ভাগে কিন্তু কি বললাম, বিভক্ত হয়ে যায়। এরকমই একটা ভাগের শাসক যিনি হলেন, তিনি হচ্ছেন উমর শেখ মির্জা। যে উমর শেখ মির্জা হচ্ছেন আমাদের জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যার হাত ধরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে, তার বাবা, ঠিক। আচ্ছা, আমি আরেকবার এই মানচিত্রটাই যাব। দেখো এখানে এই যে সামারখান্দ বলে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এই মানচিত্রে, এই যে আমি মার্ক করে দিচ্ছি গোল করে, এই যে সামারখান্দ পাচ্ছ দেখতে, আশা করি পাচ্ছ। এই সমরখন্দ অঞ্চল, এর ঠিক পাশেই এইখানটাতে এই যে এই অঞ্চলটাই একটা তোমার অঞ্চল ছিল, যেটার নাম হলো ফারগানা, ঠিক। এই ফারগানা বলে এই ফারগানা অঞ্চলের শাসক ছিলেন আমাদের বাবরের বাবা ওমর শেখ মির্জা। এই যে, ঠিক আছে, এই যে ফারগানা আমি এখানে মার্ক করে এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই অঞ্চলের শাসক হচ্ছেন কে, বাবরের বাবা, যার নাম ওমর শেখ মির্জা। আর এই যে বিরাট বড় মধ্য এশিয়ায় যে তৈমুরের সাম্রাজ্য, সেটা ছোট ছোট ভাগে ভাগ হয়েছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোকজন শাসন করছে। তাদের নিয়ে তো আমাদের আলোচনা করার দরকার নেই, যেহেতু আমরা বাবরকে নিয়ে আলোচনা করছি এবং ফরমেশন অফ মুঘল এম্পায়ার, কীভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা তার গল্প করছি, তাই আমরা বাবরের মধ্যে এখানে কেন্দ্রীভূত থাকবো, ঠিক আছে। এবার দেখো এই যে ফারগানা অঞ্চলে ওমর শেখ মির্জা শাসন করছেন, ঠিক। ওমর শেখ মির্জার স্ত্রী মানে বাবরের মা, তার নাম হলো কুতলুক নিগাম খানুম। তিনি হচ্ছেন বাবরের স্ত্রী।
এবং বাবরের বাবা ফারগানা প্রদেশের শাসক। ছোট্ট একটা প্রদেশ ফারগানা। ফারগানার সাথে বাবরের বাবা, এই অঞ্চলটাও কিন্তু বাবরের বাবার অধীনে আছে। এই যে দেখো ফারগানার পাশে একটা প্রদেশ রয়েছে যেটা সমরকান্দ, পাচ্ছ দেখতে? এই যে এই যে এই যে এই যে এই অঞ্চলটা হচ্ছে সমরকান্দ, আমি মার্ক করে দিলাম। এটা হচ্ছে কিন্তু সমরকান্দ। এই ফারগানার পাশেই সমরকান্দ, এই সমরকান্দেরও কিন্তু শাসক হচ্ছেন বাবরের বাবা। মানে ফারগানা তার অধীনে আছে, সমরকান্দ তার অধীনে আছে। ঠিক ছোট্ট দুটো প্রদেশে তিনি হচ্ছেন শাসক। এবার যে বিষয়টা হলো, বাবরের বাবা উমর শেখ মির্জা, দেখো আমি একদম টেবিল করে দিয়েছি, তিনি হচ্ছেন তৈমুর লংয়ের বংশধর। বাবরের বাবা উমর শেখ মির্জা, তার মানে বাবরের শরীরে তার বাবার দিক থেকে তৈমুর লংয়ের রক্ত, বা তিনি তৈমুর লংয়ের বংশের তিনি উত্তরাধিকারী। আর তার মা কুতলুক নিগম খানুম, তিনি হচ্ছেন একদম চেঙ্গিস খানের বংশধর। তার মানে বাবরের ধমনীতে তার মায়ের দিক থেকে তিনি চেঙ্গিস খানের উত্তরাধিকারী। এই দুই বিখ্যাত বীরের রক্ত বাবরের ধমনীতে বইছে। তার মানে বাবর কেমন যোদ্ধা হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না, তাই তো? বেশ, এবার উমর শেখ মির্জা, যিনি বাবরের বাবা, তিনি হঠাৎ করে 1494 সাল নাগাদ তিনি খুব পায়রা ওড়াতে ভালোবাসতেন। পায়রা খুব ভালোবাসতেন। তো একদিন বিকেলবেলা 1494 10ই জুন তিনি তার রাজপ্রাসাদের ছাদে পায়রাদেরকে নিয়ে খেলছিলেন। পায়রাদেরকে নিয়ে তিনি খেলছিলেন, খাওয়াচ্ছিলেন পায়রাগুলোর সাথে। হঠাৎ করে পা পিছলে তিনি ওই তার রাজপ্রাসাদের ছাদ থেকে পড়ে যান। পড়ে কিন্তু তার মৃত্যু হয়। বাবরের বয়স তখন কত? মাত্র 11। 1483-তে 1483-তে বাবর জন্মেছেন, 11 বছর বয়স। মানে আমাদের দেশে এখন 11 বছর বয়সী বাচ্চা ওই 5 বা 6-এ পড়বে। 11 বছর বয়সে বাবরের বাবা মারা যাওয়ায় বাবর কিন্তু কী হলেন? পিতৃহারা হলেন। তাহলে বাবরের এবার সেই সময়কার হিসেব বলছে যে বাবরের বাবা যেহেতু মারা গেছেন, তাই বাবরকে কিন্তু এবার কী হতে হবে? ওই ফারগানা প্রদেশের শাসনভার সামলাতে হবে। 11 বছর একটা বাচ্চা, সে ফারগানা প্রদেশের সিংহাসনে বসল। কি বললাম বুঝতে পেরেছ? এবার বাবর তোমার 1494 11 বছর বয়সে তিনি ফারগানা প্রদেশের সিংহাসনে বসলেন। এবার সেই সময় 11 বছরের একটা বাচ্চাকে কখনোই ফারগানা প্রদেশের যারা অভিজাত ছিলেন, অভিজাত মানে আজকের দিনে আমলাতন্ত্র, আমাদের মুখ্যমন্ত্রী বলো বা প্রধানমন্ত্রী বলো, তারা তো আর একা একা সরকার চালাতে পারে না। তাদের একটা আমলাতান্ত্রিক গোষ্ঠী থাকে, যে আমলাতান্ত্রিক গোষ্ঠীর সঙ্গে আলাপ আলোচনা করে তারা সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নেয়। তো মধ্যযুগের ক্ষেত্রটি একই ছিল। বাবরের বাবা মারা যাওয়ার পর 11 বছর বয়সী ছোট্ট ছেলেটাকে বাবরের বাবার সময় যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন তারা মানতে রাজি হলেন না। তাই বাবর সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে অচিরেই, অনতিলম্বে, অল্প সময়ের ভেতর তার বিরুদ্ধ গোষ্ঠী একটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি আগেই বলেছি সমরকান্দ বাবরের বাবার অধীনে ছিল। তাই বাবর যখন ফারগানায় বসলেন, যখন তার বাবা মারা গেছেন খবর পাওয়া গেল, সমরকান্দ বাবরদের হাতছাড়া হয়ে গেল। বাবর কী করলেন? সমরকান্দ তার বাবার এরিয়া, সমরকান্দ তার বাবার হাত থেকে বেরিয়ে গেছে। বাবর ওই 12 বছর, 12 না 1497, মানে বাবরের বয়স তখন 14 বছর বয়সে বাবর সিদ্ধান্ত নেন যে ওই সমরকান্দ যেটা আমার বাবার অধীনে ছিল, আমার বাবার মৃত্যুর পর ওটা হাতছাড়া হয়ে গেছে, ওটা আমাকে ফেরত চাই। 14 বছর বয়সে বাবর প্রথম যে মানে যে রাজ্যটা দখল করলেন সেটা সমরকান্দ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো? ওই 1497 সমরকান্দ দখল করতে গিয়ে, সমরকান্দ দখল করলেন, বাবর অসুস্থ হয়ে পড়লেন সমরকান্দে গিয়ে। এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। এবার দীর্ঘদিন ধরে বাবর সমরকান্দে আছেন, তিনি ফারগানা ফিরছেন না। আর তখন তো আর ধরো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, স্ট্যাটাস ছিল না, কিছুই, টেলিফোনও ছিল না। ফলত ফারগানা প্রদেশের যারা লোকজন তারা ভাবলেন যে বাবর সমরকান্দ দখল করতে গিয়ে মারাই গেছেন, অসুস্থ হয়ে মারা গেছেন। এই খবরটা পুরো ফারগানায় ছড়িয়ে পড়ল। এবার শাসক যদি মারা যায় তাহলে সিংহাসন তো আর শূন্য রাখা যাবে না। অমনি কি হলো, ওই ফারগানা প্রদেশের যারা অভিজাত তারা সঙ্গে সঙ্গে বাবরের এক জ্যাঠতুতো ভাইকে তারা ওই ফারগানার সিংহাসনে বসিয়ে দিল। বাবর সুস্থ হলেন। সুস্থ হয়ে যখন তিনি সমরকান্দ থেকে আবার ফারগানা দিকে যাচ্ছেন, তিনি খবর পেয়েছেন যে কোনো ব্যাপার ঘটে গেছে, তাকে নাকি বলা হয়েছে তিনি নাকি সমরকান্দে গিয়ে মারা গেছেন। আর সেই সুযোগে ফারগানায় তার এক জ্যাঠতুতো ভাইকে সিংহাসনে বসিয়ে দেওয়া আছে। বাবর শুনে খুব হতভম্ব হয়ে গেলেন, তার খুব মন খারাপ হলো। যা বাবা,
সমরখান দখল করতে গিয়ে আমার ফারগানা হাতছাড়া হয়ে গেল। অতএব বাবর যেটা করলেন সেটা ফারগানা, সমরখান থেকে তিনি ফারগানার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি সুস্থ হওয়ার পর। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। বাবর যুদ্ধ করলেন ফারগানায়, যুদ্ধ করে কোনো ক্রমে ফারগানা তিনি দখল করে আবার ফারগানার সিংহাসনে বসলেন। কিন্তু যেই তিনি সমরখান থেকে ফারগানা এসছেন, সমরখান অমনি বাবরের হাতছাড়া হয়ে গেল। কি বুঝতে পেরেছ? সমরখান বাবরের হাতছাড়া হয়ে গেল। যেই সমরখান থেকে তিনি ফারগানা এলেন, ফারগানার লোকজনকে হারিয়ে কোনো মতে ফারগানার সিংহাসন পুনরুদ্ধার করেছেন, অমনি তার কাছে খবর এসছে সমরখান তার হাতছাড়া হয়ে গেছে। এবং সমরখান যারা দখল করেছেন সমরখান, তারা হচ্ছে উজবেক। তোমরা এই গল্পটা শুনতে বলতে পারো স্যার সবই তো বুঝলাম, কিন্তু সমরখান কারা দখল করলো, ফারগানা কারা দখল করে সেটা তো আপনি বলেই দিয়েছেন, যে বাবরের সময়কার যারা অ্যাডমিনিস্ট্রেটর ছিল তারা বাবরের জ্যাঠতো ভাইকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। কিন্তু সমরখান বাবরের হাত থেকে বাবরের হাতছাড়া করলো কারা? তারা হচ্ছে উজবেক। এবং সেই সময় বাবরের জীবনে বলতে পারো দুঃস্বপ্নের মতো একজন উজবেক নেতার আবির্ভাব ঘটেছিল, যার নাম হলো সাইবানি খান। এই যে SAIBANI, সাইবানি খান। মাই ডিয়ার স্টুডেন্টস, এই শৈবানি খান ইনি হচ্ছেন উজবেক নেতা এবং বাবরের ঘোরতর বিরোধী। ইনি কিন্তু সমরখান বাবরের হাত থেকে দখল করে নিয়েছেন যখন বাবর ফারগানা প্রদেশ কোনো মতে উদ্ধার করেছেন। এবার সাইবানি খান ঠিক করলেন বাবরকে তিনি ফারগানা থেকেও দূর তাড়াবেন। শৈবানি খান এবার ঠিক করলেন বাবরকে তিনি ফারগানা থেকেও কিন্তু বিতাড়িত করবেন। তাই এবার শৈবানি খান তিনি জাতিতে কিন্তু উজবেক, তিনি কিন্তু মঙ্গল নন, উজবেকিস্তানের লোক। শৈবানি খান যে কাজটা করলেন, লোক লস্কর সৈন্যবাহিনী নিয়ে সমরখান থেকে এবার ফারগানার উদ্দেশ্যে রওনা দিলেন। বাবরের তখন কতটুকুই বা বয়স? 15-16। বাবরের কতটুকু বয়স তখন? ওই 15-16 মতো বয়স। বাবরের পক্ষে শৈবানি খান এই বিরাট সৈন্যবাহিনীকে সামলানো বাবরের পক্ষে সম্ভব হলো না। বাবর শৈবানি খানের কাছে হেরে গেলেন। ফারগানা প্রদেশ থেকে বাবর বেরিয়ে গেলেন না, বেরিয়ে যেতে বাধ্য হলেন। ফারগানা প্রদেশও শৈবানি খার হাতে চলে গেল, উজবেকদের হাতে চলে গেল। তার মানে এই যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা সময়কাল হচ্ছে 1504। তো যদি তুমি হিসেব করে দেখো, বাবরের বয়স তখন 21 বছর বয়স। 21 বছর বয়স, তার মানে 21 বছর 1483 তিনি জন্মেছেন। 1504 সালে গিয়ে বাবর দেখলেন তার জীবন 21 বছর বয়সে গিয়ে তার জীবনের নিটফল বিগ জিরো, একটা বড় শূন্য। তার বাবার রাজ্য ফারগানা তিনি হারালেন উজবেকদের কাছে। তার বাবার আরেকটা রাজ্য সমরখান, সেটাও তিনি হারালেন। যাবেন কোথায় তিনি? আরে ছোট থেকে তো তিনি তার রাজবংশের ছেলে, তিনি যুবরাজ। তার বাবার মৃত্যুর পর তারই তো ওই ফারগানা আর সমরখানদের শাসক হওয়ার কথা। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে তাকে দুটো প্রদেশই তার হাতছাড়া হয়ে গেছে। বাবর যাবেন কোথায় এবার? আর শৈবানি খান কিন্তু কোনো মতেই বাবরকে ওই ফারগানা সমরখদ অঞ্চলে থাকতে দিতে রাজি নন। বাবর যেখানে আশ্রয় গ্রহণ করছেন, শৈবানি খান সৈন্যবাহিনী তার পিছু ধাওয়া করছে। বাবর প্রাণ বাঁচিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে তার পক্ষে এই জীবনে ফারগানা বা সমরখান্দ রিক্যাপচার করা সম্ভবপর নয়। কারণ উজবেক নেতা সাইবানি খান এবং তার সৈন্যবাহিনী এতটাই শক্তপোক্ত যে ওই সৈন্যবাহিনীকে হারিয়ে ফারগানা সমরখান্দ পুনরুদ্ধার করা বাবরের পক্ষে নেক্সট টু ইম্পসিবল। অতএব বাবর দেখলেন আমার বাবার রাজ্য গেল, আমার বাবার জমি গেল, আমার নিজের জন্মভূমি গেল। অতএব বাবরের জীবনের নতুন একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়াতে তিনি শর্টান পাড়ি দিয়ে দিলেন। কোথায়? কাবুলে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, কোথায় পাড়ি দিলেন বাবর? কাবুলে। এবং এই যে আমরা পানিপথের প্রথম যুদ্ধ পড়ি, পানিপথের প্রথম যুদ্ধের আগে বাবর 1504 থেকে টানা 1526 পর্যন্ত এই কোথাকার শাসক ছিল জানো? কাবুলের শাসক ছিল। কারণ সেই সময় কাবুলে সিংহাসন দখল নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব চলছিল, একটা সিভিল ওয়ার চলছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে বাবর কিন্তু কাবুল দখল করলেন 1504-এ। তিনি কাবুলের শাসক হলেন। আর 1504 থেকে 1526 এই টানা 22 বছর বাবর কাবুলের শাসক, ভারতবর্ষ আক্রমণ করার আগে বা ভারতবর্ষে ফরমেশন অফ মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার আগে বা গঠন হওয়ার আগে বাবর কোথাকার শাসক ছিলেন? কাবুলের শাসক। 1504 থেকে 1526 টানা 22 বছর। ক্লিয়ার? তার মানে একটা জিনিস কি বুঝতে পারছো?
বাবর আমরা আসলে জীবনে যা চাই তা পাই না, তাই তো? আমরা আসলে জীবনে যা চাই তা কিন্তু পাই না, আর যেটা চাই না আমরা সেটাই পাই। ঠিক বললাম? বাবর ভেবেছিলেন, তার জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। উমর শেখ মির্জা তার বাবা, তিনি ভেবেছিলেন বাবা মারা যাবার পর তিনি ফারগানার সিংহাসনে বসবেন, ফারগানার সমরকন্দ শাসন করে বাকি জীবনটা তিনি কাটিয়ে দেবেন। মধ্য এশিয়ার একজন সাধারণ শাসক হিসেবে তিনি পুরো জীবনটা কাটিয়ে দেবেন। কে জানতো যে ভাগ্যের এমন একটা পরিহাস, এমনটা নিয়তি, যে বাবর ওই দুটো পিতৃরাজ, মানে তার ওই দুটো রাজ্য হারালেন, সেখান থেকে তাকে আসতে হবে হিন্দুস্তানে, আর হিন্দুস্তানে এসে তিনি একটা নতুন ইতিহাস তৈরি করবেন, যে নতুন ইতিহাসটা হচ্ছে একটা নতুন সাম্রাজ্য, যার নাম মুঘল সাম্রাজ্য। ঠিক? এবার বাবর যখন ওই কাবুলের শাসক, সেই সময় বাবর হিন্দুস্তানের কথা শুনলেন। হিন্দুস্তান সম্পর্কে বাবরের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছিল যে হিন্দুস্তান এমন একটা দেশ, যে দেশে খালি সোনা দানা হিরে জহরতে ভর্তি, যে দেশের প্রত্যেকটা মন্দির, যে দেশের প্রত্যেকটা অঞ্চলে খালি অপরিমিত, আনকাউন্টেবল হিরে সোনা জহরত পাওয়া যায়, মোহর পাওয়া যায়। তাই যদি হিন্দুস্তান আপনি দখল করতে পারেন, তাহলে আপনি যে আপনার ওই পিতৃভূমি ছেড়ে এসেছিলেন না, ফারগানা সমরকন্দ, তার যে দুঃখটা, সেই দুঃখটা আপনি কিঞ্চিত ভুলে গেলেও ভুলে যেতে পারেন, কারণ হিন্দুস্তানে এত সম্পদ। অতএব বাবর দেরি করলেন না, বাবর ঠিক করলেন, স্বপ্ন দেখলেন যে তিনি হিন্দুস্তান আক্রমণ করবেন এবং হিন্দুস্তানে তিনি শাসক হবেন। এখন ব্যাপারটা হচ্ছে, বাবর হিন্দুস্তানে আক্রমণ করবেন, হিন্দুস্তান দখল করবেন, কিন্তু হিন্দুস্তানে সেই সময় যিনি শাসক রয়েছেন তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি, এবং তিনি হচ্ছেন যথেষ্ট শক্তিশালী, প্রায় 60,000-এর উপর তার সৈন্যবাহিনী রয়েছে। অতএব ইব্রাহিম লোদিকে যদি বাবরকে হারাতে হয়, তাহলে কিন্তু ইব্রাহিম লোদিকে হারানোটা আর হিন্দুস্তানে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করাটা বাবরের কাছে কিন্তু ইজ নট আ কাপ অফ টি। কীভাবে তিনি হিন্দুস্তানে ইব্রাহিম লোদিকে হারিয়ে মানে হিন্দুস্তানে তিনি তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন, যখন বাবর এই বিষয়টা ভাবছেন, ঠিক সেই সময় বাংলায় একটা প্রবাদ আছে না, মেঘ না চাইতেই জল। বাবরের কাছে মেঘ না চাইতেই জলের মতো একটা একটা বার্তা এলো। সেই বার্তাটা কে পাঠালেন? সেই বার্তাটা পাঠালেন দৌলত খান লোদি। সেই বার্তাটা কে পাঠালেন? দৌলত খান লোদি। এবং আরেকজন পাঠালেন, যিনি হচ্ছেন ইব্রাহিম লোদির কাকা আলম খান লোদি। মনে রাখবে, এই দৌলত খান লোদি এবং আলম খান লোদি, এই দুজনেই হচ্ছেন ইব্রাহিম লোদির, ভারতের যে সুলতান ইব্রাহিম লোদি, তার দুজন বিশ্বস্ত কর্মচারী। এই দৌলত খান লোদি এবং আলম খান লোদি দুজনেই বাবরের কাছে এই বার্তাটা পৌঁছে দিলেন। কী বার্তা? আপনি যদি চান ভারতবর্ষ আক্রমণ করতে পারেন, এবং ইব্রাহিম লোদিকে যদি আপনি চান আপনি হারাতেও পারেন। আমরা ইব্রাহিম লোদির অধীনে চাকরি করি, কিন্তু ইব্রাহিম লোদির যে শাসন, তাতে আমরা ভীষণ অত্যাচারিত। তো যদি আপনি ফেরত আসেন, যদি আপনি আসেন, ভারতবর্ষে আসেন, আক্রমণ করেন, আমরা আপনাকে সমস্ত রকমের সাহায্য করব, সামরিক সাহায্য করব, কূটনৈতিক সাহায্য করব, ইব্রাহিম লোদির কোথায় কোথায় দুর্বলতা, সামরিক দুর্বলতা সব জানিয়ে দেবো, কিন্তু শুধুমাত্র ইব্রাহিম লোদিকে আপনি সরিয়ে দিন। তোমরা বলতে পারো, তাহলে কি স্যার দৌলত খান লোদি আর আলম খান লোদি চেয়েছিলেন বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করুন? না, দৌলত খান লোদি আর আলম খান লোদি ভেবেছিলেন বাবর একজন ওই গজনী সুলতান মাহমুদ বা মোহাম্মদ ঘুরির মতো একজন সাধারণ একজন আক্রমণকারী হবে। তিনি হয়তো ইব্রাহিম লোদিকে হারিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণ তোমার ওই হিরে সোনা জহরত মোহর নিয়ে তিনি আবার তার কাবুলে ফিরে যাবেন। এবং দৌলত খান লোদি স্বপ্ন দেখেছিলেন যে ইব্রাহিম লোদিকে বাবর যদি হারিয়ে দেন, তাহলে তারপর লোদি বংশের সিংহাসন তিনি বসবেন। কি বললাম, বুঝতে পেরেছ? এটা এক প্রকার বিশ্বাসঘাতকতায় বলা যেতে পারে। অতএব বাবর দৌলত খান লোদি আর আলম খান লোদিকার সমস্ত তথ্য নিলেন, ইব্রাহিম লোদির শাসন দুর্বলতা কোথায় কোথায় ছিল সব জানলেন, আর তারপর দেরি করলেন। তারপর তো আমরা ইতিহাসে পড়ি যে ঘটনাটা, প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালের 21শে এপ্রিল ইব্রাহিম লোদি বনাম বাবরের মধ্যে ওই প্রথম পানিপথের যুদ্ধ হলো। যে প্রথম পানিপথের যুদ্ধে কিন্তু দেখা গেল ইব্রাহিম লোদির সৈন্যবাহিনী বাবরের কাছে শোচনীয়ভাবে কিন্তু পরাস্ত হলো, এবং ইব্রাহিম লোদি যুদ্ধ করতে করতেই তিনি বাবরের সৈন্যবাহিনীর হাতে কিন্তু নিহত হলেন। ঠিক, ইব্রাহিম লোদি হচ্ছেন দিল্লির একমাত্র সুলতান যিনি কিন্তু যুদ্ধ করতে করতে যুদ্ধক্ষেত্রে মারা যান। এবার তোমরা বলতে পারো, স্যার দৌলত খান লোদি আর আলম খান লোদি কী হলো?
দৌলত খান লোদি আর আলম খান লোদি বাবরকে ভেবেছিলেন সাধারণ একজন আক্রমণকারী এবং একজন লুঠেরা, কিন্তু দিনের শেষে গিয়ে তারা মিথ্যে প্রমাণিত হলেন। ইব্রাহিম লোদিকে 1526-এর 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে হারিয়ে দেওয়ার পর, পরাস্ত করার পর, বাবর কিন্তু ভারতবর্ষের আগ্রায় তিনি প্রবেশ করলেন এবং তিনি ইব্রাহিম লোদির সিংহাসনে বসলেন এবং বসে তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করলেন যে আই এম দ্য বাদশাহ অফ দ্য নিউ হিন্দুস্তান, নতুন হিন্দুস্তানে আমি হচ্ছি বাদশাহ এবং আমি প্রতিষ্ঠা করছি মুঘল সাম্রাজ্য। যা বাবা! স্যার, দৌলত খান লোদি, আলম খান লোদি বেচারারা এত স্বপ্ন নিয়ে ডাকলেন, শেষমেশ আর কি দৌলত খান লোদি, আলম খান লোদি দুজনকে বাবর বন্দি করলেন। বন্দিত অবস্থায় তারা কিন্তু মৃত্যু হলো। বেচারা দৌলত খান লোদি, আলম খান লোদি ভেবেছিলেন যে বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে যাওয়ার পর হয়তো তারা শাসক হবেন, কিন্তু সে গুড়ে বালি। বাবর প্রতিষ্ঠা করে ফেলেন মুঘল সাম্রাজ্য। তাই এই যে আমরা পড়ছি ফরমেশন অফ দি মুঘল এম্পায়ার, সেখানে অবশ্যই যখন এই নোটটা তোমরা লিখবে সেখানে কিন্তু ডেফিনেটলি এই যে পুরো গল্পটা বললাম, এই গল্পটা জায়গা তোমাদের উল্লেখ করতেই হবে ঘটনাক্রম অনুযায়ী, যে কিভাবে বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন, গঠনতন্ত্রটা তৈরি করছেন। ক্লিয়ার? মুঘল সাম্রাজ্য, পানিপথের প্রথম যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ? বাবর কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, এটা ঠিক, এটা একদম ঠিক। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো, এটা যেমন ঠিক, কিন্তু এটাও ঠিক যে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের এই জয়লাভ কিন্তু চূড়ান্ত জয়লাভ ছিল না। কি বললাম? এটা কিন্তু চূড়ান্ত জয়লাভ ছিল না। আমি আবারও বলছি, ফরমেশন অফ মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের গঠন বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, এক্ষেত্রে পানিপথের যুদ্ধকে আমরা জাস্ট একটা প্রধান সীমা নির্ণায়ক যুদ্ধ বলতে পারি। আনুষ্ঠানিকভাবে বাবর দিল্লি সুলতানির অবসান ঘটালেন, কারণ ইব্রাহিম লোদি যেহেতু ছিলেন লোদি বংশের সুলতান, দিল্লি সুলতানির আনুষ্ঠানিকভাবে পতন ঘটে গেল। দিল্লিতে যে সুলতানি বংশ রাজত্ব করত আগ্রাতে, সেটার অবসান ঘটে গেল এবং আগ্রাতে একটা নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো যার নাম মুঘল সাম্রাজ্য। পানিপথের প্রথম যুদ্ধ অবভিয়াসলি হচ্ছে মুঘল সাম্রাজ্যের ফরমেশনের ক্ষেত্রে একটা প্রাইমারি স্টেপ, কিন্তু তখনও বাবরকে অনেকটা রাস্তা এগোতে হবে। কেন অনেকটা রাস্তা এগোতে হবে? কারণ পানিপথের প্রথম যুদ্ধের পর বাবরকে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে আরও তিনটে যুদ্ধ করতে হয়েছিল। কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? আরও তিনটে যুদ্ধ করতে হয়েছিল, কারণ সে সময় ভারতবর্ষে যেমন সুলতানি শাসন ছিল, সুলতানি শাসনের প্যারালালি ভারতবর্ষে তখন কিন্তু রাজপুতদেরও কিন্তু রমরমা ছিল। রাজপুত, আমাদের যে রাজপুতানা অঞ্চল উত্তর ভারতের, ওখানে কিন্তু রাজপুত শাসকেরা যথেষ্ট শক্তিশালী ছিল। পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করার 1 বছরের মাথায় বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, আর ঠিক 1 বছরের মাথায় ইন দ্য ইয়ার অফ 1527 1527 সালে বাবরকে আরেকটা যুদ্ধ করতে হলো, এবং যে যুদ্ধটা তোমরা আমার পিপিটিতে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, যে যুদ্ধটার নাম হলো ব্যাটেল অফ খানুয়া, বা আমরা এটাকে বলতে পারি খানুয়ার যুদ্ধ 1527। সেই সময়কার রাজপুত শক্তির যিনি নেতা ছিলেন তার নাম হলো রানা সংগ্রাম সিং। যে রানা সংগ্রাম সিংয়ের আরেকটা নামও রয়েছে রানা সঙ্গ। রানা সংগ্রাম সিংও কিন্তু চেয়েছিলেন ইব্রাহিম লোদির শাসনের অবসান ঘটুক, কিন্তু রানা সংগ্রাম সিং এটা কখনো চাননি যে বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে বাবরের শাসন প্রতিষ্ঠা হোক। তাই রানা সংগ্রাম সিং পানিপথের প্রথম যুদ্ধে যোগদান না করলেও তিনি চেয়েছিলেন ইব্রাহিম লোদি হারুক, কিন্তু যখন দেখলেন বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলল, তুর্কি সুলতানি শাসনের পরপর মুঘল সাম্রাজ্যের শাসন শুরু হলো, তখন কিন্তু আমাদের রানা সংগ্রাম সিং তিনি রাজপুতদেরকে একত্রিত করে, উত্তর ভারতের রাজপুতদেরকে একত্রিত করে বাবরের বিরুদ্ধে বা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি একটা যুদ্ধ ঘোষণা করলেন, আর সেই যুদ্ধ হলো খানুয়ার যুদ্ধ। 1527 সালে খানুয়ার যুদ্ধে বাবর কিন্তু রানা সংগ্রাম সিংকেও কিন্তু হারালেন। রানা সংগ্রাম সিংকে, মেবারের রানা সংগ্রাম সিংকে তিনি হারালেন। শুধু হারালেন তাই না, বাবরের চোখে এই যুদ্ধের পর বাবর একটা উপাধি গ্রহণ করেছিলেন। এটা অবশ্যই তোমরা যখন ফরমেশন অফ মুঘল এম্পায়ারের নোটটা লিখবে তখন লিখবে গাজী। বাবর কি বললাম, বাবর এই যুদ্ধে রানা সংগ্রাম সিংকে হারানোর পর
একটা উপাধি গ্রহণ করেছিলেন, যে উপাধির নাম ছিল গাজী। এই গাজী শব্দের অর্থ কী বলতো? গাজী শব্দের অর্থ ধর্মযোদ্ধা। মানে রানা সংগ্রাম সিংয়ের বিরুদ্ধে বাবর এই যুদ্ধকে জাস্ট একটা ধর্মযুদ্ধ হিসেবে কিন্তু দেখেছিলেন। খানুয়ার যুদ্ধে বাবরের জয়লাভ মানে সেই সময়কার উত্তর ভারতে যে তামাম রাজপুত শক্তি ছিল তাদেরকেও যেন বাবর স্তব্ধ করে দিলেন। তিনি ইব্রাহিম লোদিকে হারিয়েছেন, দেখিয়ে দিয়েছেন ইব্রাহিম লোদিকে হারিয়ে যে মুঘল সামরিক শক্তি, দিল্লি সুলতানের যে সামরিক শক্তি তার চাইতে অনেক বেশি উন্নত। কারণ পানিপথের প্রথম যুদ্ধেই বাবর ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করেছিলেন। কামানের গর্জন, গরু গাড়িতে করে বাবর কামান নিয়ে এসেছিলেন। আর বাবরের এই গোলন্দাজ বাহিনীর যারা প্রধান ছিলেন উস্তাদ আলী এবং উস্তাদ মুস্তাফা। এবং এই বাবর পানিপথের প্রথম যুদ্ধেই তিনি তুলঘুমা রণপদ্ধতি ব্যবহার করেছিলেন, তুলঘুমা স্ট্র্যাটেজি। আর সেম স্ট্র্যাটেজি, সেম কামানের ব্যবহার তিনি রানা সংগ্রাম সিংয়ের বিরুদ্ধে করলেন। কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে বাবর ভারতের সেই সময়কার যতগুলো সামরিক শক্তি ছিল সবাইকে এই বার্তাটা পৌঁছে দিচ্ছেন যে আই অ্যাম দ্য বেস্ট। ইব্রাহিম লোদির মতো অত বড় একজন সুলতান, 60,000 উপর যা সৈন্যবাহিনী, মাত্র 10,000 সৈন্যবাহিনী নিয়ে বাবর তাকে হারিয়ে দিয়েছেন। মেবারের রানা সংগ্রাম সিং উত্তর ভারতের শাসক, রাজপুত শাসক, পুরো হিন্দু রাজপুতদেরকে একত্রিত করেও তিনি বাবরকে হারাতে পারেননি। বাবরের গোলন্দাজ বাহিনীর কাছে তিনিও গোহারা হেরে গেছেন, রাজপুতরা দমন হয়ে গেল। এরপর বাবরকে আবারও রাজপুতদের বিরুদ্ধে লড়তে হয়েছিল খানুয়ার যুদ্ধের পর। এবং এখানে যে রাজপুত শক্তিকে বাবর হারিয়েছিলেন মাই ডিয়ার স্টুডেন্টস, তিনি হচ্ছেন রানা মেদিনী রায়। এই মেদিনী রায়ও ছিলেন কিন্তু একজন রাজপুত শাসক। এবং এই রাজপুত শাসক মেদিনী রায়কে বাবর যে যুদ্ধে হারিয়েছিলেন সেই যুদ্ধটার নাম হলো চান্দেরির যুদ্ধ, যে যুদ্ধটা হয়েছিল 1528, মানে খানুয়ার যুদ্ধের 1 বছরের মাথায়। এই রানা মেদিনী রায় তিনি রাজপুত এবং বলতে পারো রানা সংগ্রাম সিংয়ের সঙ্গে তিনি খানুয়ার যুদ্ধে বাবরের বিরুদ্ধে যোগদান করেছিলেন। স্বাভাবিকভাবে মেদিনী রায়ের বিরুদ্ধে বাবরের একটা রাগ ছিল। উপরন্তু মেদিনী রায় সেই সময়কার একটা অত্যন্ত শক্তিশালী দুর্গ চান্দেরি দুর্গের তিনি অধিপতি ছিলেন। বাবর মেদিনী রায়ের কাছে বার্তা পাঠালেন, যে দেখো তুমি চান্দেরি দুর্গ আমাদের হাতে তুলে দাও, মুঘলদের হাতে তুলে দাও। মেদিনী রায় বাবরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। অতএব খানুয়ার যুদ্ধের 1 বছরের মাথায় 1528 আমরা দেখলাম চান্দেরি যুদ্ধ ঘটল, এবং যে যুদ্ধতে বাবর কিন্তু মেদিনী রায়ের মতো আরেকজন শক্তিশালী রাজপুতকে হারালেন এবং বলতে পারো হারানোর পর পুরো চান্দেরি দুর্গ দখল করলেন। অর্থাৎ বাবরের এই যে যুদ্ধগুলোর কথা বলছি, এই যুদ্ধগুলোর মাধ্যমে বাবর আসলে তামাম ভারতবর্ষের অন্যান্য শক্তিদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন যে বাবু আমার সাথে কিন্তু লাগতে এসো না, আমার সাথে যদি তোমরা যুদ্ধ করতে আসো তা তোমাদের প্রত্যেকের পরিণতি ওই রানা সংগ্রাম সিং, ওই রানা মেদিনী রায় কিংবা ইব্রাহিম লোদির মতো হবে। ঠিক তাই পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ফরমেশনের যদি প্রাথমিক ধাপ হয়, তাহলে খানুয়ার যুদ্ধ ছিল দ্বিতীয় ধাপ। কোথাও না কোথাও উত্তর ভারতের বিরাট রাজপুত শক্তিদের কাছে বাবর এই বার্তা পৌঁছে দিচ্ছেন যে তিনি রাজপুতদের থেকেও অনেক বেশি শক্তিশালী, তার সঙ্গে যুদ্ধ করতে হলে রাজপুতরা এঁটে উঠতে পারবে না। তার আরেকটা প্রমাণ বাবর চান্দেরি যুদ্ধে মেদিনী রায়কে হারানোর মাধ্যমে এবং চান্দেরি দুর্গ দখল করার মাধ্যমে দিয়ে দিলেন। অর্থাৎ তুমি যদি ভারতবর্ষে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছ, তাহলে অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে সেই শক্তিগুলো যাতে তোমার আধিপত্যকে নিরঙ্কুশভাবে স্বীকার করে নেয়। এখানে কিন্তু বাবরের গল্প ফুরোচ্ছে না, কারণ তখনও অবধি কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়নি। তোমরা বলতে পারো স্যার একই কথা, পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে তো বাবর আগ্রা দখল করে নিয়েছে, পুরো উত্তর ভারত তো বাবরের অধীনে চলে এসছে। খানুয়ার যুদ্ধে তিনি সংগ্রাম সিং হারিয়েছেন, রানা মেদিনী রায়কে হারিয়েছেন তিনি চান্দেরি যুদ্ধে। আর কি আর স্যার কোন ক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠা? আমার এই আজকের গল্পের প্রথম জায়গাটা মনে আছে তোমাদের? আমি বলেছিলাম যে দিল্লি সুলতানির প্রথম যে 4টে বংশ ছিল তারা প্রত্যেকে ছিল তুর্কি, আর 5 নম্বর বংশ ছিল আফগান, অর্থাৎ লোদিরা ছিল আফগান। এবং তোমাদের আমি এটাও বলেছিলাম যে এই লোদিদের মানে আফগানদের সাথে মঙ্গলদের বা মুঘলদের একটা আধিপত্য বিস্তারের কিন্তু লড়াই চলত। মানে আফগান আর মুঘল হচ্ছে একে অন্যের চরম প্রতিদ্বন্দ্বী, যেমন হিন্দুস্তান পাকিস্তান।
তাই ইব্রাহিম লোদি মারা গেলেন, বাবর আগ্রা দখল করলেন, তার মানে এটা নয় যে ভারতবর্ষে সেই সময় এই আফগান শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি তখনও বেঁচে রয়েছেন। মাহমুদ লোদি এই বাবরের হাতে ইব্রাহিম লোদির মৃত্যু, এবং তিনি সেই সময়কার ভারতবর্ষে বিরাট একটা অংশ জুড়ে যে আফগানরা ছিল, সে আফগানদেরকে তিনি একজোট করলেন এটা বলে যে দেখো বাবর হচ্ছে বিদেশি, বাবর মঙ্গল, এ হচ্ছে বিদেশি, এই বেটা বিদেশি, বিদেশ থেকে এসে তোমাদের দেশের সুলতানকে হত্যা করেছে। তাই মাহমুদ লোদি উত্তর ভারত সহ পূর্ব ভারতের সমস্ত আফগান শক্তিকে একত্রিত করলেন এবং বললেন যে আমরা সম্মিলিতভাবে এই বেটা বিদেশি শক্তির নায়ক বাবরকে হারাব। তাই 1526-এর পানিপথের যুদ্ধ, 1527-এর খানুয়ার যুদ্ধ, 1528-এর চান্দেরির যুদ্ধ, পরপর 3টে বছর বাবর যুদ্ধ করেই যাচ্ছেন। ঠিক তার পরের বছর 1529-এ বাবরকে আরেকটা যুদ্ধ করতে হলো মাই ডিয়ার স্টুডেন্টস, আর সেই যুদ্ধটার নাম হলো কি, ঘরঘোরার যুদ্ধ, 1529। এই যুদ্ধটা বাবর করলেন কাদের সাথে? সেটা হচ্ছে মাহমুদ লোদি, যিনি বিহার এবং বাংলার আফগান শাসক বা আফগান জাতির যিনি নেতৃত্ব দিচ্ছেন, এবং বাংলার সেই সময় আফগান শাসক যার নাম ছিল নুসরত শাহ। বিহার এবং বাংলার আফগান শক্তিকে নেতৃত্ব দিচ্ছেন এই যুদ্ধে মাহমুদ লোদি, যিনি ইব্রাহিম লোদির ভাই। একই সঙ্গে আরেকজনের কথা বলতে হয়, তিনি হচ্ছেন নুসরত শাহ, যে নুসরত শাহ পরবর্তীতে এই বাংলার আফগান শাসক ছিলেন, এবং বাংলা কিন্তু তখনও স্বাধীন, বাংলায় আফগান শাসন চলছে, এবং সেই বাংলার আফগান শাসকের নাম ছিল নুসরত শাহ। অতএব মাহমুদ লোদি এবং নুসরত শাহের নেতৃত্বে তোমার হচ্ছে পুরো পূর্ব ভারতের যারা আফগান শক্তিগুলো একত্রিত হলো। একত্রিত হবার পর তারা বাবরের বিরুদ্ধে এই যুদ্ধটা শুরু করলো, ঘরঘোরার যুদ্ধ। মাই ডিয়ার স্টুডেন্টস, শেষ পর্যন্ত এই যুদ্ধেও কিন্তু বাবর এই আফগান শক্তিকে হারালেন। ইয়েস, এবং বাবরের বৃত্ত, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে বৃত্ত, ফরমেশন অফ মুঘল সাম্রাজ্য, সে বৃত্ত যেন কোথাও না কোথাও সম্পূর্ণ হল। কারণ এরপর আফগান, রাজপুত সহ এই পরপর 4টে যুদ্ধে বাবর যেভাবে ভারতের সেই সময়কার সমস্ত বিক্ষিপ্ত এবং মুঘল সাম্রাজ্য বিরোধী শক্তিগুলোকে হারালেন, এই ঘরঘোরার যুদ্ধে বাবর 1529 সালে জয়লাভ করার পর আসলে সেই সময়কার ভারতবর্ষে বাবরকে চ্যালেঞ্জ করার মতো শক্তি, বাবরকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তির অস্তিত্ব থাকলো না। তাই ফরমেশন অফ মুঘল এম্পায়ার এই ঘরঘোরার যুদ্ধে জয়লাভের পরে কিন্তু সম্পূর্ণ হলো। কিন্তু একটা কথা আছে না, যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সে বেশি দিন কিন্তু সে সাম্রাজ্য ভোগ করার সময় পায় না। বাবরের ক্ষেত্রে ঠিক তাই হলো। বেচারা ভারতবর্ষে ঢোকার পরপর 4টে যুদ্ধ করার পর 1530 তিনি মারা যাচ্ছেন। মুঘল সাম্রাজ্যকে তিনি একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে দিলেন, যাতে তার পরবর্তী যারা উত্তরাধিকারী আসবেন তাদের কোনোরকম কোনো অসুবিধা না হয়, কোনো শক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আর এখানে যে মানচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, ও মানচিত্রে এই যে মধ্যিখানের অংশটা, এই যে এতক্ষণ ধরে আমরা গল্পটা করলাম, আমাদের মানচিত্রের এই মধ্যিখানের অংশটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে এই অংশটা কিন্তু বাবর তিনি জয়লাভ করেছিলেন। এই অংশটা, এই যে এখান থেকে তিনি ভারতবর্ষে কাবুলের শাসক, এই যে তিনি এখান থেকে ভারতবর্ষে আসছেন, এসে লাহোর হয়ে দিল্লি, আগ্রা দখল করছেন, ঠিক। এবং এই যে পুরো অঞ্চলটা, এটা কিন্তু বাবরের সাম্রাজ্য, ঠিক, মুঘল এম্পায়ার। এবং বলতে পারো সেটা হচ্ছে পরবর্তীকালে আকবর এতে মানে মুঘল সম্রাট আকবর এই সাম্রাজ্যে কিছুটা অংশ যোগ করেছিলেন। আর এই যে অরেঞ্জ কালার অংশটা দাক্ষিণাত্য, এই যে এই অংশ, দক্ষিণ ভারতের অংশ দাক্ষিণাত্য, এই অংশটা কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ঔরঙ্গজেবের সময় কিন্তু মুঘল সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে কিন্তু ফরমেশন অফ দি মুঘল এম্পায়ারের গল্প। পরবর্তীকালে বাবরের পর যে সমস্ত মুঘল সম্রাটরা এসেছিলেন, এখন তাদের নাম মনে রাখার জন্য আমরা একটা খুব সহজ ছড়া পড়ি না, বাবার হইল আবার জ্বর সারিল ওষুধে, তাই তো? বাবা মানে বাবর,
হইল মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, আর ঔষধে মানে ঔরঙ্গজেব, তাই তো? বাবরের পরে হুমায়ুনের আমলে মুঘল সাম্রাজ্য কিন্তু আবার নড়বড়ে হয়ে গিয়েছিল। শেরশাহের উত্থান ঘটেছিল, যে শেরশাহ বলতে পারো 1540 থেকে 1555 টানা 15 বছরের জন্য ভারতবর্ষে মুঘল শাসনকে সরিয়ে দিয়ে আফগান শাসনকে আবার প্রতিষ্ঠা করেছিলেন। তবে শেরশাহের মৃত্যুর পর হুমায়ুন পুনরায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, আর তারপর হুমায়ুন পরবর্তী যে শাসকেরা ছিলেন, মানে আমাদের আবারের আকবর, জ্বরের জাহাঙ্গীর, শাহজাহান, সারিলোর শাহজাহান, আর ঔষধ মানে ঔরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের সময় এই মুঘল সাম্রাজ্য বলতে পারো তাদের প্রতিষ্ঠা, তাদের বিস্তৃতির সর্বোচ্চ কিন্তু শিখরে পৌঁছায়। এবং এই ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য কোথাও না কোথাও গিয়ে যে মঙ্গলদেরকে একসময় ভারতীয়রা বিদেশি বলে মনে করতো, সেই মুঘল সাম্রাজ্য একসময় ভারতীয় মুঘল সাম্রাজ্যে পরিণত হয়। এটা হচ্ছে আমাদের ফরমেশন অফ মুঘল এম্পায়ারের গল্প। দেখো, ইতিহাসে লেখার ক্ষেত্রে সবসময় একটা বিষয় মনে রাখবে, টু দি পয়েন্ট আনসার করার চেষ্টা করবে, এবং যে জিনিসটা যতটুকু দরকার সেটুকুই আমাদেরকে উল্লেখ করতে হবে। ঠিক তো আমি আলোচনাটা করার চেষ্টা করলাম তোমাদেরকে খানিকটা গল্পের আকারে, যাতে বিষয়টা বুঝতে সুবিধা হয়, এবং প্রত্যেকটা ঘটনাক্রম পর্যায়ক্রমে কোনোটা যেন কোনোটার উপর স্কিপ না করে যায়। পরপর যেভাবে ইতিহাসে ঘটনাগুলো ঘটেছে, যদি সেইভাবে ঘটনাগুলোকে আমরা পড়তে পারি, তাহলে আমাদের পক্ষে এই ঘটনাগুলোকে মনে রাখা এবং এই পুরো এই ধরনের প্রশ্নের উত্তর করাটা কিন্তু খুবই সহজবোধ্য বলে বিবেচিত হবে। ঠিক তো আজকের আলোচনা এই অবধি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে নেক্সট টপিক নিয়ে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।